ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের সিরিজ চলছে, দ্বিতীয় টেস্ট আগামীকাল শুরু হতে যাচ্ছে। জ্যামাইকার সাবেনা পার্কে খেলাটা হচ্ছে। প্রথম টেস্টে তো আসলে বাংলাদেশ বলতে গেলে উল্লেখযোগ্য কোনো পারফরমেন্স নেই। এক তাসকিনের 6 হয়তো আপনি বলতে পারেন, হাসান মাহমুদের বোলিং ভালো ছিল। ব্যাটিং ডিপার্টমেন্টের এই যে একটা ব্যাট প্যাচ চলছে, এর থেকে নিরসন কি ঘটবে নেক্সট ম্যাচে? এক্স্যাক্টলি যেটা বলছেন যে মানে বোলাররা আসলে নিজেদের কাজটা একেবারে মন্দ করে নেয়, নিজেদের কাজটা ঠিকঠাকই করেছেন। তবে ব্যাটিং এর ক্ষেত্রে যেটা সমস্যা, এটা তো আসলে শুধু যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ভুগতে হচ্ছে এমন না, নিজেদের ঘরের মাটিতেও এই ব্যাটাররা এইভাবেই ভুগেছেন। ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভুগছেন। এর আগে যতগুলো টেস্ট খেলেছে বাংলাদেশ সবগুলোতে, ইভেন পাকিস্তানের সাথে যে সিরিজটা জিতেছে সেই সিরিজেও বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটাররা ভুগেছেন। এখন কথা হচ্ছে যে আপনি এর বদলে কাকে নেবেন? মানে আপনার অপশন হচ্ছে জয়, জাকির, সাদমান। সাদমান ফার্স্ট ম্যাচটা খেলেনি, আপনি হয়তো একাদশে সাদমানকে ইনক্লুড করতে পারেন, কিন্তু সাদমানও কি খুব ফর্মে আছে? তিনিও আসলে ওই ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন। ফলে নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। জয়, জাকির, সাদমান তাদেরকেই ঘুরিয়ে ফিরে খেলাতে হচ্ছে। এবং এই সিরিজে যেহেতু শান্ত নেই, মুশফিকও খেলতে পারছেন না, ফলে ব্যাটিং ডিপার্টমেন্টটাতে আরও অনেক বেশি শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গাটাতে আসলে এই ঘাটতি পোষানোর মতো পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশ দলের কাছে নেই। একটাই যেটা করা যেতে পারে বা একটাই যেটা উপায় বাংলাদেশের সামনে আছে, যে জাকির বা জয়, সাদমান যারাই খেলবেন তাদের ক্যাপাবিলিটি তো আছে, তারা যদি আসলে নিজেদের ফর্মটা ফিরে পেতে পারেন বা নিজেদের ক্যাপাবিলিটিটা যদি কাজে লাগাতে পারেন, সেটাই একমাত্র প্রত্যাশা হতে পারে। এই মুহূর্তে আসলে কোনো ক্রিকেটীয় বিশ্লেষণ, কোনো প্ল্যান করে আসলে মানে অনেক কিছু তো করে দেখলেন আপনি, প্রায় এটা তো একটা দুইটা সিরিজ না, প্রায় 2-3 বছর ধরে চলছে। তামিম যখন থেকে টেস্ট খেলছেন না, সেইখান থেকেই এই কনক্লুশনটা আমরা বাংলাদেশ দল আসতে পারছে না। ফলে এই জায়গায় আসলে মানে তাদের হাতেই ছেড়ে দেওয়াটা ছাড়া আর কোনো উপায় নাই। এটা আসলে আমাদের জন্য খানিকটা কি বলবো, একটা দুঃখজনক ব্যাপার যে টপ অর্ডার ক্লিক করছে না। একটা যে কোনো ফরম্যাটের ক্রিকেটেই টপ অর্ডার যদি ক্লিক না করে, সেই ম্যাচের জয়টা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারও তো প্রথম টেস্টে সেভাবে ক্লিক করেনি, তাও ম্যাচ জিতলো কী করে? কারণ তাদের মিডল অর্ডার সেই ঘাটতিটা পুষিয়ে দিয়েছে। সেটা একটা এক্সট্রা প্রেশার নিয়ে মিডল অর্ডারকে খেলতে হয়। বাংলাদেশের মিডল অর্ডার সেখানে খুব যে ব্যর্থ গত ম্যাচে হয়েছে সেটা বলবো না, কিন্তু ইনিংস লম্বা করার যে ব্যাপারটা, 50 করে আউট হয়েছেন মমিনুল, সে সঙ্গে জাকের আলীকে খুব বেশি দোষারোপ করবো না, তার ডেবিউ ছিল, তিনি 50 করেছেন, সেটাই একটা অ্যাডেড বোনাস। লিটন দাস হয়তো বা ইনিংসটা লম্বা করতে পারতেন, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। তো বাংলাদেশের এই যে একটা পালা বদল, আমি বলবো যে ব্যাটিংয়ের এই যে শিফটটা, আপনি যেটা বললেন একদম যথার্থই বলেছেন, যে জয়, জাকির, সাদমান যারাই খেলুক না কেন, নিজ দায়িত্বে খেলা ছাড়া উপায় নেই। এখন দেখুন, এটা তো টি-20 ক্রিকেট না, ওয়ান ডে ক্রিকেট না যে আমি একটা মেকশিফট ওপেনার এনে খেলিয়ে দিলাম। যেহেতু টানা বোলিং মেহেদী মিরাজকে করতে হয়, সবশেষ টেস্টটাতে তিনি মনে হয় সবচেয়ে বেশি ওভার বল করেছেন। তো আমরা তো চাইলেই মিরাজকে ওপেনার বানাতে পারবো না, টপ অর্ডারে খেলাতে পারবো না। তার একটা ওই খেলার কারণে তার একটা ক্লান্তি নিশ্চয়ই তৈরি হয়। তো এই ব্যাপারগুলো টিম ম্যানেজমেন্টকে ভোগাচ্ছে। একটা টপ অর্ডার যখন টানা এইভাবে খেলে, তাদের জন্য এটা এম্বারেসিং। ক্যাপাবিলিটি নিয়ে ডাউট নেই, প্রচুর ট্যালেন্ট তাদের আছে। 1 বছর আগে আমি যখন সিলেটে গিয়েছিলাম, দেখেছিলাম জয় চমৎকার একটা ইনিংস খেলেছিলেন, 83 রান করেছিলেন। তো সেই জয় তারপর থেকে নিজেকে হারিয়ে খুঁজছেন। এরপরে কিন্তু আর একটা 50ও গত 1 বছর তার নেই। তো আশা করা যায় সেকেন্ড টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর জন্য যা করা দরকার করবে, বাট কোনো আসলে নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, ওয়েস্ট ইন্ডিজ যেখানে নিজেদের মাটিতে অনেক স্ট্রং, সেখানে খুব একটা হোপফুল হবার সুযোগ আসলে আমার কাছে মনে হয় না আছে বলে। এই জায়গায় দেখেন আরেকটা আক্ষেপের জায়গা, যে মানে জয়, জাকিরের কথা আপনি বলছিলেন, যে তারা কিন্তু আসলে প্রথম টেস্টের প্রথম ইনিংসটাতে দেখেন তারা কিন্তু বল খেলেছে। এই জায়গায় আসলে নতুন বলে দেখেছেন আপনি যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররাও কিন্তু যথেষ্ট ভুগেছে। তবে সেই জায়গাটা থেকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, বাংলাদেশের ব্যাটাররা রান মানে শুরুতে বল খেললেন, 30টা করে বল খেলেছেন। দীপু 71 বল খেলেছেন, 71 বল খেলে 18 রান করেছেন। মানে তিনি সেট হয়ে গেছেন, নতুন বলটা পুরনো হয়ে গেছে। এরপরে তো আসলে ওই উইকেটে রান ছিল, এই উইকেটে ব্যাটিং করা সম্ভব ছিল। তারপরে সেই জায়গাটাতে তারা কন্টিনিউ করতে পারেনি। এইটাই আসলে আরো সবচেয়ে বেশি ভুগিয়েছে, যে ওপেনাররা নতুন বলটা পুরনো করে দিয়ে যাওয়ার পরেও পরের ব্যাটাররা কেন পারলেন না, বা ওপেনাররা 30টা বল খেলার পরেও বা 71টা বল খেলার পরেও কেন নিজেদের ইনিংসটা বড় করতে পারলেন না। এইটা নিয়ে বোধহয় বাংলাদেশ দল একটু বেশি চিন্তা করবে সেকেন্ড টেস্টে মাঠে নামার আগে। অ্যাবসলিউটলি। দলের পরিবর্তন কি আসবে সেটা আমরা বলতে পারছি না, তবে অপশন নেই তো খুব বেশি। নাহিদ রানাকে হয়তো বা খেলানোর সুযোগ আমি দেখতে পারি, কারণ অনেক বেশি ফ্ল্যাট উইকেট। জ্যামাইকার উইকেটটা বলবো যে অ্যান্টিগার চেয়ে আরও বেশি পেস ফ্রেন্ডলি।
সেই জায়গায় অবশ্য খুব কি বলবো ইনকনসিস্টেন্ট পেস জেনারেট করে এই পিচটা, সেখানে হয়তো বা নাহিদ রানা এফেক্টিভ হতে পারেন, সেই পরিবর্তনটা হয়তো আমরা দেখতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.